সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলে শুধু ক্লোজড করেই দায়িত্ব এড়িয়ে যান আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অপরাধী হিসেবে এসআই মাসুদকে গ্রেফতার করা উচিত মন্তব্য মানবাধিকার কর্মী ও আইনজীবীদের। যখন জনমত তৈরি হয় তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। ঘুমাইতে পারে না, আমি ঘুমাইতে পারে না। আমার কাছে টাকা নাই, টাকা না দিলে মায়েরা ফেলাইব। প্রাণে বাঁচলেও মৃত্যু আতঙ্ক কাটছে না রাব্বির। ঘুমাতে অসুবিধা হয়, ঘুমালে সে ওই ভয়াবহতার কথা চিন্তা করে। আমরা মানসিক বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট দেখাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি রঞ্জন শুভ্র। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। জনগণই দেশের শক্তি, সেনাবাহিনীকে তাদের আস্থা অর্জন করতে হবে। রংপুরের শীতকালীন মহড়ায় দরবারে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি। শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে ৫ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। এবং আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শীত উপেক্ষা করে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠার পর ওই সদস্যকে ক্লোজড বা প্রত্যাহার করাকে লোক দেখানো বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া ওই সদস্যের বিরুদ্ধে বিচার তো হয়ই না, বরং আরও ভালো পদায়ন হয়। এ অবস্থায় ভুক্তভোগীদের থানা পুলিশের কাছে ধর্ণা না দিয়ে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করতে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে নিরাপত্তা হেফাজতে নিয়ে নির্যাতন, ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং না দেয়ায় বেড়িবাঁধে ক্রসফায়ারে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত অগ্রগতি। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার। ৪ দিন পরও শেষ হয়নি তেজগাঁও বিভাগের ডিসির কাছে দায়ের করা রাব্বির অভিযোগের তদন্ত। যেখানে নির্যাতন, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগ, সেখানে ওই এসআইকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের পুলিশি উদ্যোগ কতটা যৌক্তিক? আইন ও সালিশ কেন্দ্রের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, প্রত্যাহার করা অপরাধী পুলিশ সদস্যদের বিচার হওয়ার নজির কেমন? যখন জনমত তৈরি হয় বা এমন ঘটনা ঘটে যেটার সাথে প্রভাবশালী মহল যুক্ত হয়েছে এবং এটি প্রতিবাদ হচ্ছে বা মিডিয়াতে আসছে, তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সময় দেখেছি অনেককে ক্লোজ করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। এই স্বেচ্ছাচারিতা থেকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মতো ভুক্তভোগীদের সুবিচার দিতে ২০১৩ সালে প্রণয়ন করা হয়েছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। অন্য সব আইনের ওপর প্রাধান্য দেয়া এই আইনে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, এতে শারীরিক নির্যাতনের পাশাপাশি হুমকি দেয়াকেও নির্যাতন হিসেবে গণ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সুযোগ রাখা হয়েছে সরাসরি দায়রা জজ আদালতে মামলা করার। তৃতীয়ত, ভুক্তভোগী কিংবা তার আত্মীয় নয় এমন ব্যক্তি, এমনকি যে কোনো প্রত্যক্ষদর্শীও এই মামলা করতে পারবেন। চতুর্থত, এই মামলার তদন্ত করবেন পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা। এবং পঞ্চমত, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে হবে। পরিসংখ্যান বলছে, আইনটি হওয়ার পরে ৩ বছরে এই আইনে সারা দেশে মামলা হয়েছে মাত্র ২টি। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আইনটির যথাযথ প্রয়োগ না হওয়ার জন্য দায়ী করেছেন পুলিশকে। বলছেন, গোলাম রাব্বির ঘটনায় থানা পুলিশের আরও ভূমিকা রাখার বাধ্যবাধকতা ছিল। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমি আইনজীবী হিসেবে মনে করি
যে তার বিরুদ্ধে এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। 2013 সনে আইন থাকার পরেও আমরা কেন মাত্র সারা বাংলাদেশ জুড়ে 2টো মামলা দেখতে পাচ্ছি? তাহলে পুলিশের তরফ থেকে এখানে ব্যারিয়ার সৃষ্টি করার কিছু অভিযোগও আমাদের কাছে আসে। আপনারা যখন তাকে নিয়ে গেলেন, সে তো নিজেই ছিল ওখানে, যে আমাকে এভাবে টর্চার করছে। মাসুদকে দেখলাম উনি বারবার সবগুলো ডিনাই করছেন। ডিনাই তো করবেনই, সেটাকে কেন এফআইআর হিসেবে ট্রিট করতে পারবেন না? কেন ওসি সাহেব নিজে দায়িত্ব নিয়ে এফআইআর করলেন না তার বিরুদ্ধে? কেন পরবর্তী ব্যবস্থাগুলো নিলেন না? আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মনে করেন, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা গেলে নিরাপত্তা হেফাজতে রাব্বিদের নির্যাতিত হওয়ার ঘটনা কমে আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। বিকেলে নওগাঁ ATM মাঠে পুলিশিং কমিটির সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। যদি এরকম পুলিশ দ্বারা কেউ হয়রানির শিকার হয়, এটাও আমরা জিরো টলারেন্স হিসেবে দেখি। আমরা পুলিশে কোনো অপরাধ যদি কেউ করে তাকে আমরা কোনো ক্রমে ন্যূনতম কোনো অনুকম্পা দেখাই না। দেশে প্রচলিত আইন, বিভাগ আইনের ব্যাপারে কঠোরভাবে তার ব্যবস্থা নেই। এই ক্ষেত্রে যে অভিযোগ করছেন সেটা আমি তদন্ত করবো। তদন্ত করে যদি আমার সংশ্লিষ্ট কোনো পুলিশের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণ হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। পুলিশি নির্যাতন থেকে প্রাণে বাঁচলেও এখনো মৃত্যু আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বির। মোহাম্মদপুর থানার এসআই মাসুদের হাতে নির্যাতনের স্মৃতি মনে করে হাসপাতালের বিছানায় শুয়ে অঝরে কাঁদছেন তিনি। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনের কারণেই এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঘুমাইতে পারে না, আমি ঘুমাইতে পারে না। চোখ বন্ধ করলে সেদিনের সেই দুর্বিষহ নির্যাতনের স্মৃতি ভেসে ওঠে গোলাম রাব্বির সামনে। তাই টানা 5 দিন ধরে ঘুমোতে পারছেন না বাংলাদেশ ব্যাংকের মেধাবী এ কর্মকর্তা। যেন এক অজানা আতঙ্ক ঘিরে রেখেছে গোলাম রাব্বির চারপাশ। আমার কাছে টাকা নাই, টাকা না দিলে মায়েরা ফেলাইব, টাকা না দিলে মায়েরা ফেলাইব, কাউরে বললে মায়েরা ফেলাইব। কিচ্ছু হয়নি বাবু, আল্লাহ তোমাকে জান্নাত ভিক্ষা দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতে ফিরাতে কাঁদে। অনেক কষ্টে দু চোখ কিছুক্ষণের জন্য এক করতে পারলেও সে রাতের কথা মনে পড়তেই আটকে উঠছেন তিনি। অভিযুক্ত পুলিশদের বিচার নিয়েও আশঙ্কা তার মনে। মাথা ব্যথা করে, ঘুমাইতে পারে না, ঘুমাইলে খেলে ওই কাহিনী মনে পড়ে, ঘুমাইলে খেলে ওই কাহিনী মনে পড়ে। আমার মাথা কাজ করে না, এটার কি বিচার হবে? আমার এতগুলো টাইম নষ্ট হয়ে গেল, এটার কি বিচার হবে? এটার কি বিচার হবে? আমি কয়েকদিন ধরে পড়তে পারি না, এটার কি বিচার হবে? আমি কয়েকদিন ধরে লিখতে পারি না। এদিকে নির্যাতনকারী ও হত্যার হুমকিদাতা হিসেবে এসআই মাসুদ সহ অভিযুক্তদের চাকরি থেকে বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাব্বির বন্ধু ও সহকর্মীরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা একজন দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তার নিরাপত্তা যদি পুলিশের হাতে না থাকে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? পরবর্তীতে আবার কোনো স্টেপ নিল বা রাস্তাঘাটে আসা যাওয়া করতে সে আবার আতঙ্ক করতে পারে, মারতে পারে, এরকম একটা টেনশন, মানে মানসিক টেনশন তার ভিতরে কাজ করতেছে। রাব্বির উন্নত চিকিৎসার জন্য তাকে একজন মানসিক বিশেষজ্ঞের অধীনে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। ঘুমাতে অসুবিধা হয়, ঘুমালে সে ওই ভয়াবহতার কথা চিন্তা করে, অত্যাচারের কথা, নির্যাতনের কথা, সেগুলো তার মাথায় চলে আসে। আমরা মানসিক বিশেষজ্ঞ মানে সাইকিয়াট্রিস্ট দেখাবো এবং একজন ENT স্পেশালিস্ট রেফার করা আছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ, আর তাই তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। সকালে রংপুরে পাগলাপীর এলাকায় 66 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা না থাকলে যুদ্ধে জয় করা সম্ভব নয়। রংপুরের পাগলাপীর থেকে হারুনুর রশিদের ক্যামেরা আরও জানাচ্ছেন দেবাশিস রায়। মুহুর্মুহু গোলাগুলি চলছে উত্তরের জনপদ রংপুরের পাগলাপীরের এই খলেয়া গ্রাম এলাকায়। কারণ বহিঃশত্রু আক্রমণ করেছে প্রাণের বাংলাকে। শত্রুপক্ষের দম্ভচূর্ণ করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও অবিরাম প্রতিরোধে সামিল হয়েছে।
না, কোনো বাস্তব ঘটনা নয় এটি। শত্রুপক্ষের আক্রমণ থেকে দেশমাতৃকাকে বাঁচাতে পুরো শীতকাল জুড়েই চলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন প্রশিক্ষণ মহড়া। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের ওই মহড়ায় দেখানো হয় দেশকে শত্রুমুক্ত করার সেই জয়ের গল্প, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে পরিদর্শন করেছেন বাংলাদেশি সেনাদের পারদর্শিতা, প্রশংসাও করেছেন তাদের সক্ষমতার। বছর জুড়ে নিরলস পরিশ্রম আর আধুনিক রণকৌশল রপ্ত করার মধ্য দিয়েই শেষ হলো প্রশিক্ষণ মহড়া। দেশের প্রতিটি মহল মনে করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিমণ্ডলে প্রতিনিয়ত সমাদৃত এই বাহিনী একসময় আরও দক্ষ হবে, গড়ে তুলবে জাতীয় নিরাপত্তার এক নিশ্ছিদ্র রক্ষা বলয়। এরপর প্রধানমন্ত্রী অংশ নেন সেনাবাহিনীর বিশেষ দরবারে, বলেন যুদ্ধ ময়দানে বিজয় আনতে প্রয়োজন গণমানুষের আস্থা, মানুষের সেবা করা, কারণ এটাই তো সকলের দায়িত্ব। কাজে আপনারা সেই সেবাটা করে যাবেন, সেই আশা আমি করি। কারণ আমি তো চাই যে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের সেনাবাহিনী অর্জন করবে। জনগণের বিশ্বাস, আস্থা ছাড়া কখনো কোনো যুদ্ধ জয় করা যায় না, এটাই হচ্ছে মূল কথা। এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বমানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের সমকালীন যে কোনো দেশের সাথে সংগতিপূর্ণ একটি সামরিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত। পেশাগত মানের উৎকর্ষতা সাধন ও সর্বাধুনিক প্রশিক্ষণ গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও আগামীতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাহিনী বিশ্বের বুকে একটি আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, পাগলাপীর, রংপুর। সন্ধ্যার সময় আরো থাকছে 7% প্রবৃদ্ধি লক্ষ্য রেখে মুদ্রানীতি ঘোষণা, বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8 নির্ধারণ। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। চলমান সংকট নিরসনে শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে একই দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। কর্মবিরতির চতুর্থ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই হয়নি নিয়মিত ক্লাস ও পরীক্ষা। অধিকাংশ বিভাগের শিক্ষকদের কক্ষে ও ক্লাসরুমে তালা ঝুলতে দেখা যায়। শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে সরকার শিক্ষকদের দাবির সম্মানজনক সমাধান করবেন বলে আশা করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদেশের যে রেওয়াজ, সে রেওয়াজ হলো কেউ যখন একদম চূড়ান্ত কোনো ধরনের কর্মসূচিতে যায় তখন সবাই নড়ে চড়ে বসে। এই কর্মবিরতিতে যাওয়ার পরে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তারা দেখেছেন, নীতি নির্ধারণী মহল আমাদের কাছ থেকে প্রস্তাবও চাওয়া হয়েছে এবং সেই প্রস্তাব চাওয়ার মধ্যে দিয়ে একটা সমাধানের চূড়ান্ত পথে সরকার যেমন অগ্রসর হতে যাচ্ছে, আমরাও মনে করি যে আমরাও সেভাবে সরকারকে সহযোগিতা করব। প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের একটি বৈঠক হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরো 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। যখনই আমাদের দাবি পূরণ হবে তখনই আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব, আমাদের প্রাণের জায়গাতে। এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। এই সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কোনো সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। ডাক্তারের কাছে যাই, তখন ওনারা বলতেছে আজকে কোনো নাম এন্ট্রি করা যাবে না, আপনি চলে যান। টিকিটের ভিতরে গেছি বলে বলে ডাক্তার নেই। কেন নাই? ডাক্তারদের কিসের কর্মবিরতি? আপনি আগামী দিন আসেন। আমরা বেতন নিয়ে না, আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা জানি যে আমাদের আন্দোলনের জন্য রোগীদের কিছু ক্ষতি হচ্ছে। রোগীদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি, তারপরেও যে রোগীগুলো থেকে যাচ্ছে আমরা 2টার পরে আমরা সেই রোগীগুলো থেকে যাচ্ছে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে অষ্টম বেতন কাঠামোতে অসঙ্গতির বিষয়ে গ্রহণযোগ্য ও ফলপ্রসূ সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য
সকলের কাছে একটা সম্মানজনক সমাধান যাতে হইতে পারে এই বিষয়ে আমরা একমত হয়ে আমরা কিছু অগ্রসর হয়েছি। আমরা আশাবাদী যে এটা এগুবে এবং এটা সফল হবে। একটা কথা বললেই তো লগে লগে তার একটা সমাধান হয়ে যায় না, তার একটা কার্যক্রম শুরু করতে হয়। কিভাবে এই সমস্যাটার সমাধান করে একটা সুন্দর সুরাহায় পৌঁছতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা সেই কাজটাই এখন চালিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর থেকে মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, হামলাকারীরা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে থামিয়ে দিতে চায়। সাংস্কৃতিক অঙ্গনে যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ বিরোধী, তারা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধ্বংস করে দিতে চায়। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সংস্কৃতি আন্দোলনকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পিত আক্রমণ। যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ব্রাহ্মণবাড়িয়ায় গত মঙ্গলবার ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের নামাঙ্কিত আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয় প্রতিষ্ঠানটিতে থাকা মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সব উপকরণ। এ ঘটনাকে সঙ্গীতের উপর মৌলবাদী চক্রের পরিকল্পিত আঘাত বলে মনে করছেন সংস্কৃতিকর্মী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য, জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের মহাপ্রয়াণের পর ব্রাহ্মণবাড়িয়া শহরের এই বাড়িটিতে স্থাপন করা হয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। মুক্ত বুদ্ধির সঙ্গীত চর্চা চলে এই বাড়িটিকে ঘিরে। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রতিষ্ঠানটির মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশিক্ষণ এই তবলাগুলিও নাই, সব যন্ত্র পুরাই দিয়ে দিছে তারা। আগুন লাগায় তারা নিজেদের যে অসৎ চরিত্রটা ওইটা প্রদর্শন করছে। এই ঘটনাকে সংস্কৃতির উপর বড় ধরনের আঘাত আখ্যায়িত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনকে তিলে তিলে কত কষ্ট করে যে পর্যায়ে নিয়ে এসেছি, এটা ভাষা প্রকাশ করার মতো। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুচারু বিচারের প্রার্থনা করছি। মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না, স্বাধীনতার যারা চেতনাকে বিশ্বাস করে না, আমাদের মুক্ত সংস্কৃতিকে যারা বিশ্বাস করে না, তারা এর মধ্যে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফলাফলগুলো পেলেই জাতির সামনে সেগুলো তুলে ধরা যাবে। 1956 সালে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে নৃত্যকলা ও শাস্ত্রীয় সঙ্গীত সহ 5টি বিভাগে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আগামী শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। সভায় ব্যবসায়ীরা আবারও জ্বালানি তেলের দাম কমাতে ট্রেড ফ্যাসিলিটেশন রিফর্ম কমিটি গঠনের দাবি জানান। গেল বছরের মাঝামাঝিতে সর্বশেষ সরকারি নির্দেশে ভোজ্য তেলের দাম কমিয়েছিল মিল মালিকরা। তবে 4 মাস আগে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশীয় বাজারে কমেনি। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আগামী শনিবার থেকে লিটার প্রতি ভোজ্য তেলের দাম 5 টাকা কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল মালিকদের সংগঠন। ভোজ্য তেলের ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আন্তর্জাতিক বিশ্বে ভোজ্য তেলের দাম কমেছে, সেজন্য বাংলাদেশের দাম কমানো হয়। 4 টাকা কমাতে চেয়েছিল, আমি ভোক্তাদের পক্ষ থেকে বলেছি যে আর 1 টাকা কমানো হোক, অর্থাৎ 5 টাকা পার লিটার। আমাদের ভেজিটেবল অয়েল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আগামী শনিবার হতে 5 টাকা পার লিটারে আমরা কমায় দেব। আমরা কিছু বিব্রতকর অবস্থায় আছি আপনার ভিটামিন নিয়ে। ওর লাইসেন্সটা সবকিছু করার পরে আমরা পাচ্ছি না, আমরা সরবরাহ করতে পারতেছি না মার্কেটের তেল।
যার কারণে বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বিনিয়োগ স্থবিরতা কাটাতে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানান। এই 2 বছর যদি আমি গ্যাস কানেকশন না পাই, 2 বছর যদি আমি বিদ্যুৎ গ্রিডে না পাই, তাহলে আমি বিনিয়োগটা করবো কিসের উপর নির্ভর করে? বিদেশি কোম্পানিগুলো যারা বাংলাদেশের সাথে ব্যবসা করে, বড় বড় কোম্পানি, তারা বলছে যে তৃতীয় দেশে যাদের সাথে যাদের বিনিয়োগ রয়েছে, থার্ড কান্ট্রিতে ইনভেস্টমেন্ট, তাদের সাথেই শুধু বাংলাদেশে তারা ব্যবসা করবে বা গ্রো করবে। সিরিয়ালটা কিভাবে মেনটেন হবে? আমি 5 লাখ ফ্যাক্টরি করে রাখছি, লাইন পাচ্ছি না। আজকে আমার দাবি হচ্ছে কারা দিবে? বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর দরপতন হওয়ায় ইউরোজোনের রপ্তানিকারকদের প্রণোদনা দিতে নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। কমিটি করে যাচ্ছে সমস্যা। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকে ট্রেনের ভাড়া 7.8% বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। দুপুরে রেল ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রেলের লোকসান কমাতে প্রতি বছরই ভাড়া বাড়ানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চূড়ান্ত নির্দেশ দিবেন, তখনই আমরা ভাড়া বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারি। আমাদের যারা এক্সপার্টরা যাচাই বাছাই করে যাচ্ছেন, আমরা যদিও ভাড়া বাড়াই, তাহলে সহনশীল পর্যায়ে বাড়াবো, যাত্রীরা যাতে যাত্রীদের উপর যাতে বোঝা না হয়। বেশিরভাগ নিম্ন শ্রেণীর যাত্রীরা এ ব্যাপারে পরিত্রাণ পাবেন। সন্ধ্যার সময় আরো থাকছে ওয়ার্ল্ড টি20 আসরের ট্রফি এখন বাংলাদেশে। আগামীকালও প্রদর্শনীর জন্য ট্রফি থাকবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% নির্ধারণ করে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ডক্টর আতিউর রহমান মুদ্রানীতি ঘোষণা করে বলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি 6.8 থেকে 6.9% মধ্যে থাকবে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে প্রবৃদ্ধির হার 7% পৌঁছাবে বলে মনে করেন গভর্নর। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয় গত বছর 30 জুলাই। এতে কর্মসংস্থান সৃষ্টির মূল লক্ষ্য রেখে প্রথমার্ধের জন্য বিনিয়োগ বান্ধব ও নমনীয় মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছর প্রবৃদ্ধি 7% ধরার পাশাপাশি মূল্যস্ফীতি ধরা হয় 6.2%। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন মুদ্রানীতি ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গতবারের চেয়ে কমিয়ে 14.8% এবং সরকারি খাতে ঋণ প্রবাহ 18.7% নির্ধারণ করা হয়। এবারে খাদ্য ও জ্বালানি বহির্ভূত মূল্যস্ফীতি 6.8% আর সার্বিক মূল্যস্ফীতি 6.1% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন 6.8 থেকে 6.9% প্রবৃদ্ধি এবং 6.1% মূল্যস্ফীতি প্রক্ষেপণ করছে। তবে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে অর্থ বছর শেষে এই প্রবৃদ্ধির হার 7% স্পর্শ করতে পারে বলে আমরা অনুমান করছি। এছাড়াও বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রেপো ও রিভার্স রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 6.75 ও 4.75 নির্ধারণ করা হয়েছে। ঋণের সুদের হার কমেছে উল্লেখ করে গভর্নর বলেন, বেসরকারি খাতে ঋণ ও আমানতের সুদের পার্থক্য 5% নিচে নেমে এসেছে। উৎপাদন ও মূল্য পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সংযত কিন্তু সমর্থনমূলক মুদ্রানীতি ভঙ্গি দিয়ে যাচ্ছি। শুধুমাত্র যারা বেশি ধনবান তাদের সুযোগ করে দিলেই চলবে না, সুবিধা বঞ্চিতদের জন্য বাড়তি বিনিয়োগের সুযোগ করে দিতে হবে। এছাড়াও দেশে উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর উপর গুরুত্ব দেন গভর্নর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে আংশিক জেরা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। আগামী 21 জানুয়ারি পরবর্তী জেরার তারিখ নির্ধারণ করেছেন আদালত। সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শুরু হয় মামলার কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়া হাজির হতে পারেননি বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা। পরে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার আইনজীবীরা হাজিরা দিয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার অনুমতি চান। আদালত অনুমতি দিলে 2 দফায় প্রায় 3 ঘন্টা জেরা করেন তারা।
পরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আদালত মুলতবি করে ওই দিন মামলার আসামিদের হাজির করার নির্দেশনাও দেন আদালত। আগামীকাল ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শীত উপেক্ষা করে এরই মধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি উপস্থিত হয়েছেন ইজতেমা ময়দানে। আখিরি মোনাজাতের দিন পর্যন্ত মুসল্লিদের এই আগমন অব্যাহত থাকবে। দ্বিতীয় পর্বের এই আয়োজনে দেশের 16 জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিচ্ছেন। এজন্য ইজতেমা ময়দানের 160 একর জমির ওপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট ও খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে এলাকা ভিত্তিক নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। এছাড়া তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামী 17 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমার প্রথম পর্ব শেষ হয় 10 জানুয়ারি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের ইমান আমল আখলাক কিভাবে ঠিক হয়ে যায়, এই জন্য ইজতেমা একত্রিত হই। এখানে আছি যে হেদায়েতের আশা করে, আল্লাহ পাওয়ার আশা করে, গুনাহ মাফের জন্য আশা করে। সারা পৃথিবীর মধ্যে যেন এক আল্লাহর এবং একাত্মবাদের যে ধর্ম বিশ্বাসী ইসলাম সেটা যেন প্রতিষ্ঠিত হয়। এখানে মানে উযু দাস করতে, বাথরুমে প্রস্তাবনা করতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাইতেছে। আগের থেকে অজু স্ট্যান্ডার এবং বাথরুম টয়লেটের অনেক ভালো ব্যবস্থা, সুযোগ সুবিধা পাইছি আমরা। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং এখানে বিভিন্ন এজেন্সি কাজ করছে। সর্বোপরি আমাদের পুলিশ যেটা গোয়েন্দা তথ্যের ভিতরে যেটা যেভাবে করা উচিত আমরা করেছি। ইজতেমার ব্যাপারে একদম মানে জিরো টলারেন্স, মিনিমাম কোনো ঝামেলা এখানে হবে না ইনশাল্লাহ। দ্বিতীয় দিনের মতো ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী এলাকার অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। আজ সদরঘাটের বাদামতলী ওয়াইজঘাট এলাকার 5 একর জমি অবৈধ দখলমুক্ত করে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সকাল থেকে বাদামতলী এলাকায় প্রায় 150 স্থাপনায় শতাধিক ব্যবসায়ী তাদের দোকান ও স্থাপনা থেকে মালামাল সরিয়ে নেন। গতকাল অভিযান শুরুর দিনে শ্যামবাজারের 127টি স্থাপনা ভেঙে ফেলে কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও অভিযান পেছানোর দাবিতে গতকাল বিক্ষোভ করলেও আজ কোনো ধরনের বিক্ষোভ করতে দেখা যায়নি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদী দূষণমুক্ত অবৈধ দখল উচ্ছেদ করতেই এই অভিযান চালানো হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো 6 লাখ কত টাকা করে জমা নিছে না, এটা তো অবৈধ ছিল না, বৈধ ছিল। সময় দেওয়ার দরকার ছিল, সময় দিলে আমাদের জিনিসপত্র সরাতে পারতাম। এখন তো আমাদের জিনিসপত্র সরাতে পারেনি। যে সমস্ত অবৈধ দখল বা স্থাপনা আছে, পার্মানেন্ট বা টেম্পোরারি স্থাপনা যেগুলো আছে সেগুলো আমাদেরকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে বাদামতলী ওয়াইজঘাট এই এলাকায় আমরা অভিযান চালাচ্ছি। বেড়া দিয়ে টেম্পোরারি ব্লক করে পরবর্তীতে আমরা টেন্ডার দিয়েছি, সেটা হবে আমাদের ওয়াকওয়ে হবে। তারপরে যে জায়গাটুকু আমরা বের করেছি সেখানে আমরা বাগান করব। বাগান থেকে মানুষ দেখতে পারবে নৈসর্গিক বুড়িগঙ্গার দৃশ্য। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বৃহস্পতিবার জাকার্তায় জাতিসংঘের কার্যালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলা এবং গোলাগুলিতে 3 পুলিশ সহ 7 জন নিহত হয়। এই 7 জনের মধ্যে 4 জন হামলাকারী বলে জানায় গণমাধ্যম। এই হামলায় জড়িত অন্য হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টায় প্যারিসের মতো জাকার্তায় আত্মঘাতী হামলা হয় একটি শপিং মলের সামনে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে 1.5 কিলোমিটার দূরে পাকিস্তান ও তুরস্ক দূতাবাসের কাছে পরপর 6টি বোমার বিস্ফোরণ হয়। একই সঙ্গে চলে গুলিবর্ষণ। হামলাকারীদের প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী মাঠে নামলে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে প্রথমে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা বলা হলেও পরে জানানো হয় 5 হামলাকারী নিহত হয়েছে পুলিশের গুলিতে। বন্দুকযুদ্ধে 2 বেসামরিক নাগরিকের মৃত্যুর কথাও জানিয়েছে বিবিসি। পুরো
জাকার্তা এখন নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। ইন্দোনেশিয়ার পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। জঙ্গি গোষ্ঠী আইএস এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করে নিয়েছে। জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে বিদেশি নাগরিক এবং পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায় তারা। দক্ষিণ এশিয়ার মধ্যে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় আইএসের আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ। 12 থেকে 14 জন হামলাকারীর নিহত 5 জন বাদে বাকিদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। গণমাধ্যমগুলোতে বলা হয় এই ঘটনার পর হামলাকারীরা একটি সিনেমা থিয়েটারে বেশ কয়েকজনকে জিম্মিও করে। এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিশেষ বাহিনী মাঠে নেমেছে বলে জানিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন তিনি। এ ধরনের হামলা করে ইন্দোনেশিয়াকে কোনোভাবেই পরাজিত করা যাবে না। আমরা এর পেছনে যারা দায়ী তাদের খুঁজে বের করবই। এর আগে 2009 সালেও জাকার্তায় দুটি বিলাসবহুল হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। ওয়ার্ল্ড টি-20 ও এশিয়া কাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে 4 ম্যাচ টি-20 সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে জয়ের পাশাপাশি সেরা কম্বিনেশনটাও খুঁজে পেতে চায় দল, এমনটাই জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে বাংলাদেশের আর উন্নতির জায়গা আছে বলেও মনে করেন ম্যাশ। এই ফরম্যাটের অনেক কিছু আছে যে আমাদের ট্রাই করার ব্যাপার আছে, অথবা কিছু জায়গা অবশ্যই আমরা চেষ্টা করছি কম্বিনেশনটা ঠিক রেখে করার। প্রায়োরিটি প্রথম হচ্ছে জয়টাই, তারপরে অবশ্যই আমাদের ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড টি-20 আসরের ট্রফি এখন বাংলাদেশে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে ঢাকায় এসে পৌঁছায় এই ট্রফি। এরপর ট্রফিটি বসুন্ধরা সিটিতে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগামীকালও সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত প্রদর্শনীর জন্য ট্রফিটি রাখা হবে বসুন্ধরা সিটি শপিং মলে। টি-20 ট্রফি নিয়ে সকালে বাংলাদেশে আসেন আইসিসির মার্কেটিং কর্মকর্তা রেমন্ড পালমার। বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে সরাসরি যাওয়া হয় ধানমন্ডির বেক্সিমকোর প্রধান কার্যালয়ে। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এই টি-20 ট্রফি উন্মোচন করা হয়। এরপর বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হয় রাজধানীর বসুন্ধরা সিটিতে। সেখানে সর্বসাধারণের জন্য ট্রফিটি শুক্রবার বিকেল 3টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এরপর ট্রফিটি নিয়ে যাওয়া হবে শ্রীলঙ্কায়। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সদস্যদের বিরুদ্ধে অভিযোগের শুধু ক্লোজড করেই দায়িত্ব এড়িয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বলছেন মানবাধিকার কর্মীরা। নির্যাতন নিবারণ আইনে আশ্রয় নেওয়ার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। জনগণই দেশের শক্তি, সেনাবাহিনীকে তাদের আস্থা অর্জন করতে হবে। রংপুরে শীতকালীন মহড়ায় দরবারে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। রোগীদের ভোগান্তি। এবং শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে 5 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।